পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। तेरा मुझसे है पहले का नाता कोई यूं ही नहीं दिल लुभाता कोई। ছোটবেলা থেকে নিশ্চয়ই মেয়েকে গান শেখাচ্ছেন। হ্যাঁ, ছোটবেলা থেকেই ওকে গান শেখাচ্ছি। আপনি গুরু ছিলেন? আমি পাপাই গুরু। গান যখন ওকে শেখাতে বসতাম, যেভাবে বাবা মারা বসান হারমোনিয়াম নিয়ে, তো ও কাঁদতে শুরু করতো। আমি বললাম এই যা, তাহলে তো হলো না। হ্যাঁ, তো হলো না। হ্যাঁ, দেখতাম ওর ডান্সে ভীষণ ন্যাক। আমি দেখলাম এদিকে যখন ন্যাক আছে তো এটাই করুক, তো ভালোই লাগতো। কিন্তু মনে মনে কোথাও একটা যেন সুপ্ত বাসনা ছিল যে তাহলে কি শুধুই ডান্স। ওর মা আমাকে একদিন চমক দিল, বলে জানো একটা সুখবর রয়েছে তোমার জন্য। বললাম কি হয়েছে? বলে মেয়ে আজকে গান গেয়েছে। আমি ফোন করতে সঙ্গে সঙ্গে ও আমাকে গানটা শোনালো। রিয়েলি তখন আমার ভীষণ নিজেকে ফিল করছিলাম আমি প্রাউড ফাদার। তা আপনি কি বরাবর প্রফেশনালি গান বাজনা করতেন? হ্যাঁ, প্রফেশনালি গান বাজনা করতাম, স্টেজ শো করেছি প্রচুর। তারপরে গানের সাথে বাবার কাছে শেখা শুরু হলো? আমার হাতে খড়ি হয়েছিল মায়ের কাছে, তারপরে পাপার কাছে আমি শেখা শুরু করলাম। কিন্তু ওর ইচ্ছে ছিল একটা এডুকেশন নিয়ে আরেকটু এগিয়ে যাওয়া, কিন্তু হঠাৎ করে ওর কাছে একটা চান্স চলে আসে একটা কর্পোরেট আইডল এরকম শোয়ে। তো সেখানে অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে যায়। অ্যান্ড একটা কন্ট্রাক্ট ছিল, এই কম্পিটিশনটার উইনার হবে সে শান স্যারের সাথে একটা ডুয়েট করার সুযোগ পাবে। তো আমি উইনার হওয়ার সুবাদে একটা গান করি শান স্যারের সাথে, যেটার নাম হচ্ছে বাবরি। আর ইউটিউবে ওটা রিলিজ হওয়ার এক সপ্তাহের মধ্যেই 1.4 মিলিয়ন ভিউজ হয়ে যায়। শান যখনই কলকাতায় আসেন এবং ওনার যখন পার্সোনাল শো থাকে, মহার সাথে কিন্তু কল পায় আমি duet কো করার সিঙ্গার জন্য। হিসেবে ওনার সাথেই থাকি। বাহ! তো বাবা মেয়ে একসাথে শো করা হয়? হ্যাঁ, একদম একসাথেই শো সেখানে খুব মজার মজার ঘটনা ঘটে। হ্যাঁ 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 হ্যাঁ। যখনই আমরা শো করি কেউ জানে না যে আমরা বাবা মেয়ে, সবাই মনে করে কো সিঙ্গার। কেউ কেউ স্টেজ থেকে নেমে আসার পরে বলে আচ্ছা যিনি গাইছিলেন ওকে জিজ্ঞাসা করে উনি কি তোমার বয়ফ্রেন্ড হয়? আমায় জিজ্ঞেস করে ও কি গার্লফ্রেন্ড? বাবা কিন্তু ভালো মেনটেন করছে, বাবা কিন্তু বোঝা যায় না যে তুমি এত বড় মেয়ে বাবার। কেউ বলবে না তুই যদি পাশে না থাকো। ইভেন অনেক সময় এরকম হয়েছে, মাকে গিয়ে বলেন যে আপনার বড় ছেলে আজকে গাইবে না। এটা একেবারে কি সাংঘাতিক একটা ব্যাপার। মা বোধহয় এবার খাওয়া দাওয়া বন্ধ করে স্লিম স্লিম হওয়ার চেষ্টা করবে এবার। মা তো খুব স্পোর্টিংলি নেয়। আমি ছোটবেলায় খুব রেগে যেতাম, এখন আমিও ওটা মজা নিই যে কি বলে আরো নতুন দেখি। তো বাবা কি গুরু হিসেবে এখন শাসন করে? ভীষণ হ্যাঁ, ভীষণ। এই জায়গাটা কিন্তু দিদি ভীষণ compromise নেই ভীষণ ভাবে মানে আনকম্প্রোমাইজ। আমি আর কি কি স্বপ্ন মেয়েকে নিয়ে? ও যেটা চায়, আমি প্রথমেও বলতাম তুমি যেটা চাও তুমি সেটা করো। তুমি তোমার মন দিয়ে প্রাণ দিয়ে কাজটা করো, দেখবে ডেডিকেশন থাকলে অটোমেটিক্যালি একদিন তোমার সাকসেস এমনি চলে আসবে। আর বাবার সাথে আর কি ইচ্ছে? আমার খুব ইচ্ছা প্লেব্যাক সিঙ্গিংয়ের। আর আমি চাই পুরো দেশে আমার গান বাজুক, মানুষ আমার গান শুনুক। প্রসঙ্গত বলে রাখি, আমার মা একজন লিরিসিস্ট। উনি আমার জন্য গান লিখেছেন যে আমার যে সন্তান হবে তার জন্য এই গানটা আমি লিখে রাখলাম। পাপা সেগুলো সুরও দিয়ে রেখেছেন। আমার স্বপ্ন ওই গানগুলোকে একদিন রিলিজ করার। তো বাবা তো গুরু ঠিক আছে, শাসন করেছেন এত কিছু, এখন তো বাবা নিশ্চয়ই বন্ধু। তুমি এখন বড় হয়ে গেছো, বাবার সাথে সব তাই। শেয়ার করো? পাপার সাথে শেয়ার করি। কিছু খবর টবর পান সৌরভ বাবু? খবর টবর অনেক আগেই হয়েছে, তো এখন বন্ধু বান্ধবের স্কেলটা এত বেশি বেড়ে গেছে আমি কনফিউজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কতদিন হলো বিয়ে হয়েছে অনুষ্ঠিতে? 1 বছর 8 মাস। কি ভাল লেগেছিল সমীর বাবু বৌমাকে যখন দেখতে গেলেন? দেখতে গেছিলাম একটা যৌথ ফ্যামিলি থেকে একটা আমার বৌমাকে আনবার। কেন মেয়ে সময় সেটা মনে হয়েছিল? আপনাদের তো ছোট ফ্যামিলি, আপনার কেন মনে হয়েছিল যে জয়েন্ট ফ্যামিলি থেকে মেয়ে আনবেন? শুনুন, একটা জয়েন্ট ফ্যামিলির একটা মানে মেয়েদের একটা বন্ডিং থাকে, সবাই একসাথে থাকার একটা প্রবণতা থাকে। আর ওর আদর আবদার যাবতীয় সবকিছু বাবা মার কাছে। আমি এখানে যে বাবা ওটা করব, বাবা ওটা আনবো, ওটা ওই করবো। হ্যাঁ, আর ও একটা স্কুলে টিচারই করে, তার টিফিন করে দেওয়া, এই দেওয়া, এই নিয়েই আমাদের চলে। আর তারপরে আমাদের 5টার সময় একটা চায়ের আড্ডা বসে। এই দিদি নম্বর 1-কে রেখে সামনে রেখে আমাদের 1 ঘন্টা ধরে একদম কোনো কাজ নেই, সব বন্ধ। এই চা অনুষ্ঠিতে কিরকম কাটছে 1.5 বছর শ্বশুর বাড়িতে এসে? বলো। খুবই ভালো। মানে আমার জয়েন্ট ফ্যামিলিতে আমি ছিলাম আগে, একসঙ্গে 20 জনের আমরা একসঙ্গে থাকতাম। তো সেখান থেকে এসে 4 জনের ফ্যামিলি আমাকে নিয়ে, আর বাবার হাত ধরে আমার প্রচুর জায়গা ঘোরা হয়েছে এই 1.5 বছরের মধ্যে? প্রচুর প্রচুর। কোথায় কোথায় ঘোরা হলো? আমাদের ছবি দেখে সবাই বলতো তোরা থাকিস কখন, দেখছিস তো বেড়াচ্ছি।
জানিস। কোথায় কোথায় গেলে? আমরা নর্থ বেঙ্গল গেছি তো বহুবার, মুন্নার গেছি, চেন্নাই, ব্যাঙ্গালোর, মাইসোর। বাবা এত ঘোরা! আর দীঘা মন্দারমণি তো আছেই। দীঘা দীপুদা তো আছেই, হ্যাঁ কিছু হলো একটা উইকনেসে বেরিয়ে গেল, শনিবার বেরিয়ে গেলাম, ভালো লাগছে না, দীঘা থেকে ঘুরে এলাম। বেরোনো হয়নি, চলো কোথাও ঘুরে আসি। মানে মানে আমাদের ব্যাগ আমাদের রেডি থাকে বেরোবার জন্য। অর্পিতা এবং পঙ্কজ বাবু, অর্পিতা মডেল ছিলে, জিমের ইনস্ট্রাক্টর ছিলে, হ্যাঁ, সেখান থেকে মেডিকেল প্রফেশন। মডেলিং করতাম, তার পিছনেও একটা গল্প আছে, ছোট করে বলি। তো আই ওয়াজ ওভারওয়েট, ও। 86 কেজি ছিল আমার। তো তারপরে যখন জিমটা জয়েন করলাম, নিজে থেকেই ভাবলাম কি আছে করি, এক দুবার যাবো, হ্যাঁ। তারপর তো আর যাবো না, এইভাবে জয়েন করেছিলাম। তো জয়েনটা করে না একটা অ্যাডিকশন হয়ে গেল আমার, যেন জিমটা, যে না নিজেকে তো কিছু করতে হবে। মডেলদের দেখলাম খুব ভালো লাগতো, তোমাকে দেখতাম ভীষণ ভালো লাগতো। তো অল দ্য টাইমিং আমি ভাবতাম দিদি কি করে এত ফিট থাকে, কিছু তো ফান্ড আছে। তো তখন জয়েন করার পর বুঝলাম ডায়েট অ্যান্ড এক্সারসাইজ 50% ইম্পর্টেন্ট। তো শুরু করলাম, একটু প্রবলেম হতো, বাবা খুব মোটিভেট করতো সবসময়। তো সেখান থেকে দাঁড়িয়ে শুরু করা 86 to 56, 30 কেজিস লস্ট উইদাউট এনি সাপ্লিমেন্ট অর এনিথিং। কতদিনে কমিয়েছো? 2 বছর 2 মাসে মোটামুটি চলে এসেছিল। তারপর অ্যাজ আ ওয়েলনেস কোচ কাজ করছিলাম অনেক জিমে, সাথে মডেলিং। মানে আমার হয়েছিল মডেলিং এর জন্য জিমে আসা, তারপর হয়ে গেল জিমটা বেশি অ্যাডিকশন, সাথে চলছিল শুটস করতাম। এইবার গানও সাথে ছিল, গানও শিখতাম, গানও করতাম। এইবার হঠাৎ করে কোভিডটা এসে অনেক কিছু চেঞ্জ করে দিল। 3 মাস আগে আমি অ্যাডিকশনের জন্য জিম নিজে ওপেন করি। তো কোভিডটা আসার পর 3 মাসের মধ্যে লকডাউন, মানে একটা বিজনেস স্টেবল করার আমি টাইমটুকুন পাই। তো আমি প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, বিকজ আমার কাছে সেই ফিনান্স সাপোর্টটা ছিল না, আমার কোনো চাকরি ছিল না। এবার বাবার থেকে নিয়ে বিজনেস কেন করব? তো তখন কিছুদিন মাসের মধ্যে আমাকে মানে জিমটা বন্ধ করে দিতে হয়। তো তখন প্রচণ্ডভাবে ডিপ্রেসড হয়ে পড়ি। তখনও বাবাই একদম পিলার ছিল যে তুই যখন এটা পেরেছিস তো তুই অন্য প্রফেশনেও পারবি, ওয়াই নট, ইউ আর মাই চ্যাম্পিয়ন, তুই পারলে 2 দিনে পারবি। আমি কথাটা লিটারালি নিই। তো 2 দিনের মধ্যে বাবার প্রফেশনটার উপর ছোট থেকে দেখতাম, খুব ভালো লাগতো, মানে ডক্টরসদের সাথে মিট আপ, ডক্টরসদেরকে বোঝানো, তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগতো। তো আপনার এক্সাক্ট প্রফেশনটা কি ছিল বিশেষে? অ্যাকচুয়ালি প্রথমে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলাম, তারপরে মার্কেটিং ম্যানেজারে ছিল। আচ্ছা, ন্যাচারালি দেখতাম। সমস্ত কলিগস সব আসতো, এমআররা আসতো, কথা ডক্টররা বাবাকে শুনতো। রাস্তায় আরে পঙ্কজদা কেমন আছেন, তো ইট ওয়াজ লাইক খুব ভালো লাগতো ব্যাপারটা আমার। তো ভাবলাম যে বাবার প্রফেশনটাই তো জানি, ট্রাই করবো। তবে বাবা বলেছিল আমি কোনো হেল্প করবো না, তুই নিজে করবি যা করবি। তো বন্ধু বান্ধব সোর্স কিছুর জন খোঁজ খবর নিয়ে একটা ইন্টারভিউ পেলাম, একটা আমি ইন্টারভিউ দিলাম, ক্র্যাক করলাম, জয়েন করলাম। ঠিক 2 দিন, মানে 2 দিন লিটারালি আমার বার্থডের দিন আই জয়েন্ড ইন দ্য প্রফেশন। তারপর থেকে চেঞ্জ। কিন্তু হ্যাঁ, আমি যে প্রফেশন চেঞ্জ করেছি আমি কোনোটাই ছাড়িনি, জিম আমার সাথেই আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মেয়ে তানিয়া এবং আমার ছেলে রায়ান। আর এটা আমাদের বৃহত্তর পরিবার, কারণ কি যেই পরিবারের কথা আমরা ভাবি জন্মগত মা সন্তান, সেই ছবিটা হয়তো বা একটু ব্যতিক্রম আমাদের মতন মানুষদের সাথে, বিশেষ করে যারা রূপান্তরিত মানুষ। হ্যাঁ, এবং আমাদের পরিবার হয় না, আমাদের ছেলে মেয়ে হয় না, এই ধারণাটা একদম ভুল। আমরা এই ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা বড় হয়ে উঠেছি এবং আমার পরিবারের আজকে এদেরকে নিয়েই আমরা দিনটা কাটাবো। অনেকে বলে যে হঠাৎ করে ট্রান্সজেন্ডার হওয়াটা খুব স্বাভাবিক, 18 বছরের পরে ট্রান্সজেন্ডার হয় একটা বয়সের। আমরা কিন্তু ইনবর্ন, ছোট থেকেই এই জিনিসটা আমাদের মধ্যে রোপণ আছে এবং সেই সত্তাটা আস্তে আস্তে বয়সের সাথে সাথে সেটা বৃদ্ধি পায়, বড় হয়। আমরাই প্রথম সারির নেত্রী যদি বলতে পারি। পরে গিয়ে তো আমি পশ্চিমবঙ্গ থেকে আমরা পিটিশন করেছিলাম সুপ্রিম কোর্টে, এবং যা যার অধিকার হওয়ার দরকার, মানে প্রত্যেকটা মানুষের সমান অধিকার, ঠিক আছে, যেটা আমরা বলি রাইট ফর ইকুয়ালিটি, আমাদের স্বাস্থ্য, আমাদের শিক্ষা, আমাদের বাসস্থান, যেগুলো আমাদের কোনোটাই ছিল, সেই লড়াইটাই আমরা জিতেছি। এবং আমরা বিগত 6 বছর ধরে অর্ধনারীশ্বর দুর্গা পুজো করি, যেটা কলকাতার বুকে খুব সাড়া পেরেছে, মানে সবাই সেটাকে নিয়ে ভাবে। ক্লাস 5 থেকে 12 পর্যন্ত আমার যে একটা মানে একটা ট্রমাটাইজ একটা সিচুয়েশন ছিল। ক্লাস 11-এ আমি জানিও না, আমি এরকম বর্ষমুখর দিনে আমি স্কুলের ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, আমার চুল সবসময় এত বড় থাকে, ঠিক এত বড় আমি রাখতাম। তো হঠাৎ করে হাওয়াতে চুলটা উঠছে, সেই চুলটা উঠতে দেখে গোটা স্কুল মানে আমার দিকে মানে ঘুরে আসে। আমি একটা অদ্ভুত একটা প্রাণী মানে স্কুলের মধ্যে ঢুকে পড়েছে, ঠিক আছে। এবার গোটা মানে ক্লাসের সামনে একজনের কাঁচি নিয়ে আমার চুলটাকে খোবলা করে দিল। আমি সেই নিয়েই আমি ক্লাস চালিয়েছি। সেইটা আমার চ্যালেঞ্জ ছিল যে একদিন আমি এই কথাটা আমি সবার সামনে বলবো। এখন সায়ন্তিকা
মাহিন্দ্রা কোম্পানিতে চাকরি করে এবং খুব ভালোভাবে ওখানে চাকরি করছে এবং ওরাও খুব খুশি। ছেলের সঙ্গে কথা বলবো। রায়া, কোত্থেকে এসছো? আমি এসেছি হাওড়া আন্দুল থেকে এসেছি। আন্দুল থেকে কি করো তুমি? আমি এখন হায়াত রিজেন্সি কলকাতা 5 স্টার হোটেলে জব করি, হাউসকিপিং ডিপার্টমেন্ট। প্রিয়া থেকে রায়ান হয়ে উঠতে ইচ্ছে হলো কেন? ছোটবেলা থেকে আমি একটুখানি আলাদা টাইপের ছিলাম, মানে ছেলেদের পোশাক পরা, তারপরে খেলাধুলা, ক্রিকেট, ফুটবল এই সমস্তগুলো করতাম বলে বাড়িতে মেনে নিত না। তো আমার কাম আউট করতে নিজেকে অনেক দেরি হয়ে গেছে। তারপরে দিদির সাহায্যে আমি হায়াত রিজেন্সি কলকাতাতে গেলাম হাউসকিপিং ডিপার্টমেন্টে, 6 মাস ট্রেনিং করেছি। তো ওনারাই আমাকে অপরচুনিটি দেয় জবে, এবং ও এখন পার্মানেন্ট স্টাফ। বারে বাহ, এটা একটা বিশাল বড় প্রাপ্তি। বাড়িতে বাবা মায়ের সঙ্গে যোগাযোগ আছে? বাবা 15 বছর হয়ে গেছে মারা গেছে। মা আছে আর ভাই আছে। তাদের সঙ্গে যোগাযোগ আছে? হ্যাঁ, কথা হয়। কালকেই গিয়েছিলাম, বাড়িতে ঘুরে এসেছি। তারা মেনে নিয়েছে? তারা তোমার নতুন সন্তান মেনে নিয়েছে, বাট মনে নেয়নি। কিন্তু এই মা তো মেনে নিয়েছে। আমার কোনোদিনও জন্মদিন হয়নি পালন, কিন্তু এই হোমে এসে আর বিগত 3 বছর হচ্ছে দিদির দাদাতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সনাতন কাকা, আমিও এই গ্রামে বড় হয়েছি, কিন্তু এখানকার মানুষের এই রূপ আমি আগে কখনো দেখিনি। এখানকার মানুষের মধ্যে বিশ্বাসের এত অভাব আমি কখনো দেখিনি। গৌরী, গৌরী চুপ কর, চুপ কর মা, চুপ কর। কি বলছিস তুই? কোনো কথা বলিস না। আসলে কি বলতো গৌরী, গ্রামবাসীদের জলের অভাবে, জলের কষ্টে ওদের কারোর মাথা ঠিক নেই, আর ওরা এই সব কিছুর জন্য জামাইকেই দায়ী করছে। তাই জামাইয়ের উপর ওদের খুব রাগ, আর এখন ওদের সেই রাগ এসে পড়ছে তোর উপরে মা। এটাই তো আমাকে সব থেকে বেশি অবাক করছে মা। শোনো, তোমরা যে ডাক্তারবাবুর বিরুদ্ধে এই কথা বলছো, সে তোমাদের থেকে ঢের ভালো। হ্যাঁ ঠিক, সে মাকে পছন্দ করে না, বিশ্বাস করে না, কিন্তু সেটা গোপনও করে না, বুক চিতিয়ে বলে। একটা কথা আমি স্বীকার করছি যে মাকে অপমান করে ডাক্তারবাবু একদম ঠিক করেনি। এই কাজকে আমি একদম সমর্থন করছি না। যে বিশ্বাস করে তার বিশ্বাসে আঘাত করা ওর উচিত হয়। এতে মা রুষ্ট হয়েছে, এটা সত্যি। দেখুন, আপনাদের সবাইকে কিন্তু একবার ডাক্তারবাবুর দিকটাও ভেবে দেখতে হবে। ডাক্তারবাবু বিনা স্বার্থে শহরের সব রকম স্বাচ্ছন্দ্য ছেড়ে আপনাদের কাছে আসে বারবার সেবা করতে। আপনাদের যে তাতে উপকার হয় না সেটা কিন্তু আপনারা বলতে পারবেন না। এ কথা তো আমরা অস্বীকার করি না। সনাতনবাবু, দেখুন, ঈশান একজন নাস্তিক মানুষ, রাগের মাথায় একটা ভুল করে বসেছে। বড় মা তার জন্য তাকে শাস্তিও দিয়েছে। এর থেকে উদ্ধারের পথটাও তো আমাদেরই বার করতে হবে, তাই না? আসলে কি জানো অর্ণব দাদা, ডাক্তারবাবু তো বরাবরই এসবে অবিশ্বাস করে, কিন্তু তুমি একবার আমাদের গ্রামের অবস্থাটা দেখো। সবাই মুখে বিশ্বাসের কথা অনর্গল বলে যাচ্ছে, কিন্তু মনে মনে পূর্ণ অবিশ্বাস। তোমরা ভাবছো মা কিভাবে এসে আমাকে প্রতিকারের কথা বলতে পারে, কারণ মা তো তোমাদের কাছে পাথরের মূর্তি। মা আবার কথা বলতে পারে নাকি? এই একই কথা ডাক্তারবাবু মুখে বলে আর তোমরা মনে মনে। আসলে তোমাদের কারোর মনে বিশ্বাসের লেশ মাত্র নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। গৌরী, একটু জল দাও না, খুব খুব তেষ্টা পেয়েছে। গৌরী, গৌরী, আমি আমি তো দেখতে পাচ্ছি, আমি 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 স্পষ্ট দেখতে পাচ্ছি গৌরী। আমি কি অন্ধ হইনি তাহলে? এই তো আমি দেখতে পাচ্ছি, এটা ওষুধ, ওই ওই চেয়ার। আমার তো মনেই হচ্ছে না, আমার দৃষ্টিশক্তি প্রায় চলে গিয়েছিল। গৌরী, কোথায় তুমি? তোমায় না বলা অবধি আমার যে শান্তি হচ্ছে না গৌরী। গৌরী, আমি সব স্পষ্ট দেখতে পাচ্ছি, সব স্পষ্ট দেখতে পাচ্ছি আমি গৌরী। এ তো মহা ঝামেলা হয়ে গেল দেখছি। কোথায় ভেবেছিলাম লোকটা আত্মরা হয়ে নিঃশব্দে পড়ে থাকবে, চোখেও দেখবে না, কাউকে কিছু বলবে না। এখন দেখছি পুরোটাই উল্টো কেস। এ তো আমাকে দেখলেই চিনে ফেলবে, আমাকে সিরিঞ্জ পুশ করতেই দেবে না। একে মারবো কি করে? আর এর চেঁচামেচিতে লোকজন এসে পড়লে নির্ঘাত ধরা পড়ে যাব। কি যে করি? গৌরী, 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 কোথায় তুমি? না না, এভাবে ছেড়ে চলে গেলে চলবে না, তাহলে ঘোষাল মশাই আমাকে আস্ত রাখবেন না। গৌরী জলের খোঁজে সেই কখন বেরিয়েছে, কোথায় গেল কে জানে। এখনো পর্যন্ত ফিরলো না মেয়েটা। এদিকে আমাদের গ্রামে তো পুকুর, নদী, খাল, বিল সব শুকিয়ে ফুটি ফাটা হয়ে গেছে। আমার মনে হয় গৌরী পাশের গ্রামে জলের খোঁজে গেছে। মেয়েটা আবার ফিরে এসে তারপর আবার পুজোয় বসবে, কখন ফেরে কে জানে। মা, এই তো গৌরী, তুই এসছিস? জল পেয়েছিস মা? এই দেখো না মা, এইটুকু জল পেয়েছি। সে কখন বেরিয়েছিস? ভোরের আলো ফোটেনি, রাতেই সেই বেরিয়ে পড়লি জলের খোঁজে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গিনি, এইভাবে বসে আছো কেন? গিনি, এসো, ওঠো, ওঠো। আস্তে, বসো। গিনি, তুমি কি বাড়িতে ফোন করেছিলে? তুমি বাড়ির লোককে সব জানিয়েছো নাকি? গিনি, আমি কিন্তু তোমাকে বলতে মানা করেছি। আমার কোনো ফোন নেই আন্টি, আপনার ছেলে ভেঙে দিয়েছে।
এইভাবে বসে থেকে লাভ কি গিনি? যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাও। আমার গয়নাগুলো কি আপনার কাছে? গয়না? হ্যাঁ, গয়না। আমার গয়না। আমার বাড়ি থেকে যে গয়নাগুলো আমাকে দেওয়া হয়েছিল সেই গয়নাগুলো রূপ আপনাকে দেয়নি। আপনাদের বাড়িতে তো নিয়ম আছে, সমস্ত গয়না শাশুড়ির কাছে থাকে। হ্যাঁ, আমার কাছে তো আছে। ইস, দেখেছো আমি একদম, আমার ছেলেটা না মানে কি বলবো, ধরে আনতে বললে বেঁধে আনে। রোজকার পরার গয়নাগুলো খুলিয়ে নিয়েছে তোমাকে দিয়ে? না, খোলাইনি, জোর করে খুলে নিয়েছে আমার গয়নাগুলো আপনার ছেলে। আমি বারণ করা সত্ত্বেও আমার গয়নাগুলো আমার গা থেকে ও জোর করে খুলে নিয়েছে। শোনো গিনি, তোমাকে আমি একটা কথা বলি। দেখো, কথায় কথায় রূপের নামে আমার কাছে নালিশ করে না কোনো লাভ হবে না। ও যখন তোমাকে বললোই যে এটা একটা নিয়ম আছে, তখন তো তুমি নিজেই গয়নাগুলো খুলে দিতে পারতে, তাই না? আন্টি, তার আগেই ও গয়না সরাতে শুরু করেছিল। আমি তো বলেছি রূপের নামে কোনো কমপ্লেন না। এভাবে কতক্ষণ বসে থাকবে গিনি? যতক্ষণ না আমি এই প্রশ্নের উত্তর পাচ্ছি রূপ আমার সাথে এরকম কেন করলো। আমি তোর কোনো ক্ষতি করিনি। যে এই ধরনের ছেলে মানুষই করে কি লাভ হবে বলো তো? ওঠো গিনি, ওঠো। দেখো গিনি, আমি জানি যে তোমার সঙ্গে রূপের প্রথম এনকাউন্টারটা ভালো হয়নি, সবটাই বুঝতে পারি, কিন্তু এইভাবে বসে থাকাটা তো কোনো সলিউশন নয়, বলো? দেখো গিনি, তোমাকে আমি একটা কথা বলতে চাই, কনফিউজ করছি বলতে পারো। তুমি যখন ওর স্ত্রী হয়ে ওর জীবনে এসেছো, তখন তোমার কথাটা জানার দরকার। আর ওই যে আমি বললাম না, একমাত্র তুমিই পারবে ওকে ঠিক পথে নিয়ে আসতে। আসলে কি জানো তো গিনি, রূপের মধ্যে না দুটো সত্তা আছে। ও একবার ড্রিঙ্ক করলে না একেবারে অন্য মানুষ হয়ে যায়, আর সেই মানুষটাকে আমিও ভয় পাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই সমাজটা ছেলেদের কোনো দোষ দেখে না, হাজারটা আঙ্গুল তোমার থেকে উঠবে। দাঁড়াও গিনি, চলে গিয়ে তো লাভ নেই গিনি। আমি মেয়ে হিসেবে তোমাকে একটা উপায় বলতে পারি গিনি। স্ত্রী হিসেবে তুমি রূপের দায়িত্ব নাও না, ওকে একটু ভালো করে তোলো না, ওর এই মদের নেশাটাকে ছাড়িয়ে দাও না গিনি। কেন বলুন তো? রূপের মদ খাওয়া নিয়ে আমার মাথা ব্যথা কেন হবে বলুন তো আপনি একটু? আপনি নিজে কেন ওকে ভালো করার চেষ্টা করেননি? আপনি ওর বিয়ের কথাটা বলতে গেলেন কি করে? গিনি, অনেক হয়েছে, এবার বাস্তবটাকে মেনে নাও গিনি। বাস্তবটাকে মেনে নিজের কাজটা করো। রূপ কোনো কাজকর্ম করে না, না সবটাই ওই আঙ্কেলের দেওয়া হাত খরচের টাকায় ফুটানি। গিনি, আমার ছেলে সম্পর্কে এরকম ভাষায় তুমি কথা বলবে না, একদম বলবে না। ওর বাবার যা ক্যাপাসিটি আছে, ওর কাজ করার কোনো প্রয়োজনই নেই। ও লাইফটাকে এনজয় করতে চেয়েছিল, তাই করছে। আমাকে বিয়েটা করলো কেন? তোমাকে নিশ্চয়ই ভালোবেসেছিল, তাই করেছে। ভালোবাসে? এই দেখুন হাতটা আমার, এখানে দেখুন, দেখুন এই হাতে, এই হাতে দেখুন, এই যে আমার কপালে। আন্টি, এরকম আরো অজস্র চিহ্ন না আমার সারা শরীরে হয়ে আছে। ভালোবাসার চিহ্ন বলে মনে হচ্ছে আপনার? ও ছোটদা ফোন করেছিল, ওকে না পেয়ে। ছোটদা ভাই ফোন করেছিল? আবার করবে কি ফোন? দেখি একবার। গিনি, কি বলতে হবে মনে আছে তো? বলবে যে তোমার ফোনটা কাল রাতে হাত থেকে পড়ে ভেঙে গেছে, আজকে সারাতে দিয়েছো। আর কি কি বলতে হবে মনে আছে তো তোমার? হ্যাঁ, দেখো গিনি, এই বাড়ির কথা আমি আর রূপ কেউ পছন্দ করি না যে এই বাড়ির কথা বাইরে যাক, বুঝতে পেরেছো? যদি কেউ জানায়
হ্যালো গিনি, তুই ঠিক আছিস তো? ঠিক আছি, আমি একদম ঠিক আছি। বেঠিক কেন থাকবো? এগিনি, তোর ফোনটা কি হয়েছে রে? সকাল থেকে ফোনে পাচ্ছি না তোকে। ওটা ওটা না কাল রাত্রে আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। রূপ আজকে সারাতে দেবে ফোনটা। আরে বাবা, সারাতে কেন দেবে? নতুন একটা ফোন কিনে নে না। কিনে নি? অত টাকা কোথায় আমার? আচ্ছা ঠিক আছে, নে, আমি তোকে গিফট করব। না না না, সারিয়ে দেবে দু একদিনে ফোনটা। আর ততদিন কি তোর সঙ্গে কথা বলতে গেলে রূপের ফোনে ফোন করতে হবে? কিরে, তুই কি কাউকে জিজ্ঞেস করে উত্তর দিচ্ছিস? না না, কাকে জিজ্ঞেস করে উত্তর দেব? এই গিনি, বলছি যে তোর গলাটা কেমন যেন লাগছে, একটু ভারী ভারী। তোর কি ঠান্ডা ঠান্ডা লেগেছে নাকি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মার্থা খুন হয়েছে, আর যে মেডিসিনটার কথা শুনলাম, মেডিসিনগুলো এখান থেকে বাজেয়াপ্ত করা হবে। হোয়াট ডু ইউ মিন বাই বাজেয়াপ্ত করা হবে? আপনি জানেন এই হসপিটালে কত টাকার মেডিসিন ঢুকেছে? স্পেশাল বেনিফিট পাচ্ছেন নাকি কোম্পানি থেকে? ডক্টর মজুমদারের কথা অনুযায়ী ওষুধের কোনো সাইড এফেক্টের কারণে ওনার মৃত্যু ঘটেছে। আর তা না হলে এর পেছনে কোনো জাল ওষুধের চক্র কাজ করছে। এই দুটোর মধ্যে কোনো একটা কারণে মার্থা গোমসের মৃত্যু ঘটেছে। Yes, sir. Yes. I'm coming, sir. I'm coming. ডক্টর কল আমাকে ডেকে পাঠিয়েছেন, আমি আসছি। সারদা, চলুন তো। কেন? ডক্টর কলের সাথে একবার কথা বলার খুব দরকার। আসুন। চলো। স্যার, কোথায় ছিলেন আপনি? কাহা থি আপ? আমি তখন থেকে আপনাকে খুঁজে বেড়াচ্ছি। কি ব্যাপারটা কি বলুন তো? আপনার তো আইসিইউ 3 নম্বর পেশেন্টের কাছে যাওয়ার কথা। স্যার ওই ম্যাডাম এসেছেন, জেস সানিয়াল। হোয়াট দ্য হেল? ম্যাডাম জেস সানিয়াল? কোনটা ইম্পর্টেন্ট? পেশেন্ট ইম্পর্টেন্ট নাকি পুলিশ ইম্পর্টেন্ট? পেশেন্ট ইম্পর্টেন্ট ডক্টর, আমি আপনার সাথে একদম সহমত। তবে পুলিশও ইম্পর্টেন্ট। যদি কেউ খুন হয়ে যায়, আপনি জানেন আমি আপনার এখানে আসা বন্ধ করে দিতে পারি। সেই পাওয়ারটা আমার কাছে আছে। ডক্টর কল বোধহয় কলকাতার লোক নন, না? কি? আপনার বাড়ি বোধহয় হিমাচলে, তাই? কি করে জানলেন আপনি? আপনি যেমন অক্লেশে প্রেসক্রিপশন লিখতে পারেন, ইনজেক্ট করতে পারেন, ওটি করতে পারেন ওপেন করে, একেবারে অক্লেশে, আপনার নিশ্চয়ই হাত কাঁপে না তখন? ঠিক সেরকমই আমরাও অক্লেশে ইনফরমেশন জোগাড় করতে পারি, ডাউট করতে পারি, ক্রিমিনালকে অ্যারেস্ট করতে পারি, এমনকি দরকার পড়লে দু হাতে বন্দুকও চালাতে পারি। ডক্টর কল যে যার পেশায় সিদ্ধহস্ত, বুঝলেন তো? বি কেয়ারফুল। মানে আপনি কি বলতে চাইছেন? মার্থা খুন হয়েছে, আর যে মেডিসিনটার কথা শুনলাম, সেই মেডিসিনগুলো এখান থেকে বাজেয়াপ্ত করা হবে। হোয়াট ডু ইউ মিন বাই বাজেয়াপ্ত করা হবে? আপনি জানেন এই হসপিটালে কত টাকার মেডিসিন ঢুকেছে? এক মিনিট, আপনি কি কোনো রকম স্পেশাল বেনিফিট পাচ্ছেন নাকি কোম্পানি থেকে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। This particular painkiller may cause serious side effects. Number 1, obstruction in breathing during sleep. Number 2, severe mental mood changes such as agitation, confusion and hallucination. তুমি ডেকেছো জ্যাজ? হ্যাঁ নন্দিতা, শোনো, যে মেডিসিনটার কথা ডক্টর বললেন না, সেই মেডিসিনটা ইনজেকশনের অ্যাম্পুলই হোক কিংবা ট্যাবলেট, যেই ফরম্যাটেই হোক না কেন, সেই মেডিসিনটা যে কোম্পানি মার্কেট করছে এবং যেই কোম্পানি প্রোডাকশন করছে, এই দুটো কোম্পানি এক নাকি আলাদা সেটা আমাদের জানতে হবে। আর এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিটার মাথায় কে কে আছেন, কোন কোন কুশীলবরা বসে আছেন, সেটা আমাদের জানা দরকার। আর ডক্টর ভূষণ কল, এই ডক্টরের ঠিকুজি কুষ্টি আমার লাগবে, ওনার সমস্ত ইনফরমেশন আমার দরকার। লোকটা খুব সন্দেহজনক, অসম্ভব ইগোয়েস্টিক একটা লোক, নিজেকে কি ভাবেন ভগবান জানে। কি অদ্ভুত দেখো, এই একই প্রফেশনে ডক্টর ভূষণ কলের মতন লোক আছেন, আবার একই প্রফেশনে ডক্টর অম্বরেশ মজুমদারের মতন দেবতুল্য লোকও আছে। হ্যালো, কে বলছেন? মার্থা গোমসের মার্ডার নিয়ে মাথা ঘামাবেন না, আপনার মতো চুনোপুটিরা খেয়েই খুঁজে পাবে না। কে বলছেন আপনি? আমি যেই বলি না কেন, সরে যান কেসটা থেকে। এই কেসে মাথা ঘামাবেন না, আর মেডিসিন নিয়ে তো মাথা ঘামাবেনই না। না মেডিসিন নিয়ে মাথা ঘামাবেন, না প্রেসমেকার নিয়ে মাথা ঘামাবেন। মোট কথা, এই কেস থেকে নিজেকে সরিয়ে নিয়ে বিপদ মুক্ত রাখুন। বলে কি বলতে পারি, আপনার মাসেলসে ওরকম একটা ইনজেকশন পুশ করা হবে না, আপনি মরবেন না, কে বলতে পারে। সো বি কেয়ারফুল। আই ওয়ান্ট অল ইনফরমেশন। সব খবর লাগবে আমার, সব খবর লাগবে। এই মেডিকেল ফার্মেসি, এই সিস্টেম পৃথিবীর সব থেকে সৎ জায়গা, যেটার ভরসায় মানুষ বেঁচে থাকে, আর সেটাকে যারা নষ্ট করার চেষ্টা করছে, কলুষিত করার চেষ্টা করছে, জ্যাপ চান্নাল তাদের ক্ষমা করবে না, নেভার। নন্দিতা বলো। ডক্টর অম্বরেশ মজুমদারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করো, আমি ওনার সাথে কিছু কথা বলতে চাই। সে কি, ডক্টর কলের সাথে নয়? নো, দেখা করব ডক্টর মজুমদারের সাথে। কেন? ওই মেডিসিনটার সম্বন্ধে ডক্টর মজুমদারের কিছু একটা আপত্তি আছে। ওই মেডিসিনের ব্যবহার, ওটার সাইড এফেক্ট, এই সব কিছু নিয়ে উনি কিছু একটা বলতে চাইছিলেন। ওনার কিছু একটা বক্তব্য আছে, সেগুলো আমার জানা দরকার। আর আমার জানা দরকার মেডিসিন কিভাবে তৈরি হয়, কিভাবে তার অ্যাপ্রুভাল আসে, কিভাবে সেটা মার্কেট হয়, এই সব কিছু আমার জানা দরকার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সংসার সংসার কে সংসার করবে গো তোমার মতো মেয়ের সঙ্গে? একটা খারাপ চরিত্রের মেয়ে। দেখো, অশান্তি করব বলে কিন্তু আমি এই ঘরে আসিনি, তাই শুধু শুধু না খুঁচিও না, খোঁচালে কিন্তু অশান্তিটা বাড়বে। সবাইকে তো বলে বেড়াচ্ছিলে যে বউ তোমার সাথে রাতে ঘরে থাকে না, তাই এখন যখন ঘরে এসেছি সিক্রেট কেন করছো বলো তো? কি কারণে তুমি এসেছো এই ঘরে? কি উদ্দেশ্য নিয়ে এসেছো ভাবছো আমি কিছু বুঝতে পারছি না। না, তুমি মাঝরাত্রে এই ঘরে আসবে আর ভাবছো আমি সব ভুলে যাব। আমি ভুলে যাব যে তোমার একজন বয়ফ্রেন্ড ছিল, সেই বয়ফ্রেন্ডের সঙ্গে তুমি এখনো দেখা সাক্ষাৎ করো, সব ভুলে যাব। ভুলে যাব যে ওই ছেলেটা তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে গেছে মাঝরাত্রিরে, সব ভুলে যাব। না, বাড়ির বউ মাঝরাত্রিরে বাড়িতে ফিরছে, লজ্জাও করে না। বাড়ির বউ ঠিক কি করতে পারবে, কি কি করতে পারবে না, সেটা না বরঞ্চ একটা লিস্ট টাঙিয়ে রেখো, না হলে যাই করতে যাবো তুমি বলবে বাড়ির বউ তো এটা করতে পারবে না। তাই বলছে একটা লিস্ট তৈরি করো, আর আরেকটা লিস্ট তৈরি করো বাড়ির বর ঠিক কি কি করতে পারবে না। না হলে আমার তো মনে হতেই পারে যে বাড়ির বউয়ের বেলায় এত কিছু বারণ, এদিকে বাড়ির বরের বেলায় কিছুই বারণ নেই, তাই না? এই তোর কথা এখনো শেষ হয়নি না? শেষ হয়নি? বাহ,
স্কুল টিচার বউকে তুই তুকারি করছে, লজ্জা করে না? না, তোর মতো একটা খারাপ চরিত্রের মেয়েকে না তুই তোকারি করতে হয়। এই বাড়িতে যে এখনো থাকতে দিয়েছি না, ভাগ্য ভালো জেনে রাখবি। শোনো, তুমি না এই বাড়িতে আমাকে থাকতে দেওয়ার কেউ নও। আমি যখন বিয়ে করে এই বাড়িতে এসেছি তখন আমার এই বাড়িতে থাকার অধিকার আছে। কি ভেবেছো মেয়েদের জীবন খুব সস্তা, মেয়েদেরকে নিয়ে ছিনিমিনি খেলা যায়? নিজের অশিক্ষাটাকে না আর এইভাবে দেখিও না। তুমি তো একটা টিচার, তোমার তো জানা উচিত যে মেয়েদের ঠিক কি অধিকার আছে আর কি অধিকার নেই। অধিকার না, অধিকার মাঝরাত্রির অধিকার এসেছে। একদম গায়ে হাত তুলবে না। যদি গায়ে হাত তোলো না তোমার মাকে আমি ডেকে পাঠাবো। এই কারণে বুঝি আমাকে এই ঘরে পাঠিয়েছে? আমি তো ডেকে দেখাবো যে এই তোমার ছেলের নমুনা, এই তার স্বভাব। দাঁড়াও না, দাঁড়াও, ভিডিও করব। ভিডিও করে আমি সবাইকে পাঠাবো। আমি তো দেখাতে চাই সবাইকে যে একজন স্কুল টিচার তার বউয়ের সাথে কি ব্যবহার করছে। একদম বেশি বড় কথা, বেশি বড় কথা না। অন্যায় করে এবার বড় কথা বলছিস তুই, লজ্জা করে না? আমার জীবনটাকে শেষ করে দিয়েছিস তুই। এত বড় সাহস, এত বড় সাহস! এই খবরদার, খবরদার আমার গায়ের কাছে আসবে না। আমার যদি গায়ে একটাও হাত পড়ে না আমি কিন্তু অন্য স্টেপ নেব। কি করবে? কি করবে তুমি? স্টেপ নেবে? স্টেপ নেবে? কি স্টেপ নেবে? কি স্টেপ নেবে? কি স্টেপ নেব সেটা তুমি দেখতেই পাবে। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি থানায় যাবে, তাই তো? থানায় যাবে তুমি, সেখানে গিয়ে আমার নামে কমপ্লেন করবে, তাই তো? কি ভাবছো বলো তো তুমি? এই কি ভাবছো? আমি চুপ করে বসে থাকবো? শোনো, আমার কাছে রেকর্ড আছে, ডকুমেন্ট আছে। আমিও কিন্তু চুপ করে থাকবো না। থানায় যাব, থানায় গিয়ে আমি পরিষ্কার বলবো যে আমার বউয়ের অ্যাফেয়ার আছে, তার একটি বয়ফ্রেন্ড আছে, সেই বয়ফ্রেন্ডের সঙ্গে সে মাঝরাতে বাইরে থাকে, সেই বয়ফ্রেন্ডটাকে রাত্রিবেলা বাড়ির বাইরে নামিয়ে দিয়ে যায়। আমি বলবো যে ও যেমন কুপথে গেছে, আমার দিদিকে ঠিক একইভাবে কুপথে নিয়ে যাচ্ছে। সমস্ত বলবো, আমি সব বলবো। আমি না অবাক হয়ে যাই, জানো তো, আমি সত্যি অবাক হয়ে যাই। তোমার মতো একটা মানুষের জন্য আমি সুখের হাতছানি ছেড়ে চলে এসেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মায়া জন্মাতে একটু সময় লাগে বৌমা, সময় পেলে কই তোমরা? এই তো কটা দিন মাত্র বিয়ে হয়েছে, মায়া পড়লো না এখনো, তারই মধ্যে এত অশান্তি, এত কিছু। মায়া জন্মাবে কেমন করে? তাই তো বলছি একটুখানি সময় দিতে হয় বৌমা, একটু সময় দাও। সময় দিতে হয় বলছো? তুমি তো সারা জীবন অনেক সময় দিয়েছো তোমার স্বামীকে, তার কি তোমার প্রতি মায়া জন্মেছিল? একেবারে মিছে কথা বলবো না। ওই শেষ কালটায়, একেবারে শেষের সময়ে একটু যে মায়া পড়ে নে, সে কথা বলতে পারি না গো বৌমা। যখন সে আর এই পৃথিবীতে থাকবে না এ কথা সে বুঝে গেছে, তখন পড়েছিল তো মায়া, পড়েছিল একটু, ভারী ভরসা করতো তখন আমায়, জানো, আমার উপর নির্ভর করতে হতো তাকে তো সারাক্ষণ। তাই যাবার আগে তো একদিন বললে, সারাটা জীবন তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর তুমি সেই কষ্ট মুখ বুজে সহ্য করেছ, ওতেই আমার হয়ে গেছে। আমার মতন একটা সামান্য জীবনে আর কি চাই বলো দেখি? আর কিচ্ছুটি চাই না। আমার স্বামী যে শেষ পর্যন্ত আমাকে এই কথা স্বীকার দিয়ে গেছে যে সে আমায় অনেক কষ্ট দিয়েছে আর আমি মুখ বুজে কষ্ট সহ্য করেছি, সেই তো অনেক।
আমার জন্য অনেক। মা, আমার জন্য তো তা অনেক নাও হতে পারে। বেশ, তাইলে তুমি তোমার ইচ্ছে মতো চলো, যা ইচ্ছে তাই করো, আমার তো আর কিছু বলার নেই। ও মা, মা রাগ করো না। দেখো, একটা মেয়ে যদি মাথা উঁচু করে বাঁচতে চায়, সম্মানের সাথে বাঁচতে চায়, সেটা তো ভুল নয় বলো? আমি জানি না গো, আমি অত কিছু বুঝি। মা, আবারও বলছি, তুমি রাগ করো না আমার ওপর। দেখো, একদিন আমি ঠিক মাথা উঁচু করে বাঁচবই। আর সেই সম্মানের দিনে আমার বাপের বাড়ির লোককে আমি পাশে না পেলেও আমি এটা জানি যে আমি তোমাকে আমার পাশে পাবো। এটা আমার বিশ্বাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গুগলি, তোকে একটা কথা বলার ছিল। বল না মিতুল মা। আমি যে এইভাবে তাড়াহুড়োর মধ্যে তোকে এই বাড়িতে নিয়ে চলে এলাম, তো সত্যি কোনো আপত্তি নেই তো মা এখানে থাকতে? এ বাবা, আপত্তি হবে কেন? এটা তো আমার শ্বশুর বাড়ি, মানে আমার আর একটা বাড়ি। আর এমনিও আমি সঞ্চয়নকে খুব মিস করছিলাম। তাই? আরে মানে এই বাড়ি সবাইকে খুব মিস করছিলাম, কিন্তু তোদের মুখের ওপরে বলতে পারছিলাম না। কিন্তু আমার মিতুল মা কিছু না বলতেই আমার মনের সব কথা বুঝে গেল। মিতুল মা বুঝবে না তো আর কে বুঝবে? আচ্ছা মিতুল মা, শোন না, আমার কাছে একটা আইডিয়া আছে। বল না। আমি এই বাড়ির সবাইকেও বলে দেবো, তোকেও বলছি। সঞ্চয়নকে বলবি না যে আমি এখানে এসে গেছি, তাহলে হঠাৎ করে এই রুমে এসে আমাকে দেখে ভীষণ সারপ্রাইজ হবে, ভীষণ খুশি হবে। ওকে? ঠিক আছে, ঠিক আছে, তাই করব। গুগলি, তুই কত বিশ্বাস করিস সঞ্চয়নকে, কিন্তু অলকার সন্দেহ যদি ঠিক হয় তাহলে সঞ্চয়নই তোর সব থেকে বড় বিপদ রে মা। তোর বিশ্বাস সবার আগে ভাঙবে, কিন্তু আমরা তো কেউ এখনো নিশ্চিত হতে পারলাম না সঞ্চয়নী কি বিপদে বাড়ির জন্য নাকি অন্য কেউ। বলে বাবা, আমি এই বাড়ির আর একটা লোককেও বিশ্বাস করতে পারছি না। এদের সবাইকে কি করে পরখ করে দেখব কে আমার গুগলির সব থেকে বড় শত্রু। মামে তো দেখছি বেশ গল্প জুড়ে দিয়েছো। আমিও চা নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করব বলে। খুব ভালো করেছো, এবারে তিনজন একসঙ্গে গল্প করব। মিতুল, তুমি যে আমার বাড়ির জন্য এতটা চিন্তা করেছো, তার জন্য আমার খুব ভালো লাগছে। তুমি আমার ঘরের লক্ষ্মীকে ঘরে ফিরিয়ে দিলে। তুমি জানো না মেয়েটার জন্য আমি যে কি চিন্তায় ছিলাম, কি বলবো তোমায়। আরে এটা কি করছো তুমি? আরে দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। এই তো, কি সুন্দর দেখাচ্ছে। এসে থেকে দেখছি তোমার গলাটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। এরকম আরেকটা হার আমার কাছেও আছে, এই হারটা তোমাকেই ভালো মানিয়েছে। মনোরমা দিদি, তুমি কিন্তু একদম না করবে না। আমি যখন দিচ্ছি এটা তোমাকে নিতেই হবে। মিতুল, তো তুমি আমাকে সোনার হার দিলে? আমার খুব পছন্দ হয়েছে এটা। কতদিন ধরে আমার একটা এরকম হারের শখ ছিল। তুমি আমাকে এটা দিলে আমি তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো মিতুল, আমি বুঝতে পারছি না। আমার না খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। এবার আমি আমার কাজ শুরু করব। সত্যি মহিলার গয়নার উপর চূড়ান্ত লোভ আছে না নেই সেটা দেখতে হবে। অনেক খেলেছো তোমরা, আর নয়।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও ওই টাকা খুচরো হচ্ছিল না তো, তারপর ভাবলাম যে একটু সোহাগের সাথে দেখা করে যাই, কিন্তু সোহাগও তো এই ঘরে নেই। কি যে যন্ত্রণায় পড়লাম না, কারোর কাছে কোনো, তোমার কাছে তো খুচরো হবে না। যাই বাবা, আমার দেরি হবে। সঞ্চয় নেই, অথচ সঞ্চয়নের ব্যাগ থেকে সুপ্রতীকটা চুরি করছিলেন। ছি, মানুষটাকে আমি জটিল কুটিল ভেবেছিলাম, কিন্তু নিজেও যে এতটা নীচ সেটা তো বুঝতে পারিনি। যাকে নিজে থেকেই যে বাড়ি থেকে বেরিয়ে গেছে সেটা ভালো হয়েছে। তাহলে এই বাড়িতে আর সেরকম কেউই নেই এখন। সন্দেহ করার মতো শুধু একজন আছে, সঞ্চয়ন। কিন্তু আমি বুঝতে পারছি না, আজ যদি কুকলির কিছু না হয় তাহলে আমাদের কি মনোরমাদের দিকে নজর রাখা উচিত? বলে বাবা, তুমি আমাকে শক্তি দিও, যারা আমার কুকলির এত বড় ক্ষতি চাইছে তাদের যেন আমি হাতে নাতে ধরতে পারি। দেখো মিতুল মা। গুগলি বাবা, খুশি খুশি লাগছে, শরীরটাও খুব ভালো আছে মনে হচ্ছে এখন। তুই কোথায় ছিলি? আমি তোকে কখন থেকে খুঁজছিলাম। ও, আমি তো বসার ঘরে চা খাচ্ছিলাম। ও, ওই জন্য আমি স্নান করে গিয়ে ঘরে তোকে পেলাম না। কেন, কিছু হয়েছে? আরে না, আমি না আটা মাখছিলাম, আর সঞ্চয়ন কি করেছে জানিস? আমাকে চা খাওয়ার জন্য বললো, আমি বললাম পরে খাবো, জোর করে আমাকে চা খাইয়ে। গুগলি, 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 কি হলো মা? মনোরমাদি, মনোরমাদি, সুব্রতদা, কোথায় তোমরা? গুগলি, হ্যাঁ গুগলি, কি হলো আবার? কি হলো মিতুল? বৌমা আবার একই রকম ভাবে অসুস্থ হয়ে বললো? সকালে কি খেয়েছিল বৌদি? একটু আগেও তো আমার সাথে গল্প করছিল। হ্যাঁ, আরে আমি তো ভাবলাম মেয়েটা সুস্থ হয়ে উঠছে, এ তো দেখছি আরো অসুস্থ হয়ে যাচ্ছে। এই ওষুধেও কাজ করছে না, খাওয়া দাওয়া কন্ট্রোল করা হচ্ছে কিন্তু বারবার এরকম হচ্ছে। দেখি একটু। না, আর কোনো ইনজেকশন ওষুধ কিচ্ছু দিতে হবে না। আমার গুগলিকে যদি বাঁচাতে চাও কেউ কিচ্ছু দেবে না, আর বুঝতে পেরেছো? মা, ওষুধ না দিলেও সুস্থ কি করে হবে? ওষুধ দিয়েও তো ঠিক হচ্ছে না সঞ্চয়। ও শরীরের ওপর দিয়ে কি যাচ্ছে একবার ভেবে দেখেছো? একবার বিষ, একবার ওষুধ, একবার বিষ, একবার ওষুধ। কি ভেবেছো নাকি তোমরা আমার মেয়েটাকে কি মেরেই ফেলবে? মিতুল, তুমি একটু শান্ত হও, তুমি একটু সঞ্চয়নকে দেখতে দাও না কি হয়েছে। তুমি শুধু শুধু ওর ওপর রাগ করছো। কি গো, ওকে একটু বোঝাও না। না না মিতুল, তুমি যেটা ভালো বলে করছো সেটাই করো। আন্টি আন্টি, আমরা সবাই তো আছি, আপনি প্লিজ প্যানিক করবেন না। আর বড়দা তো বৌদিকে ভালোবাসে, ওর ক্ষতি করবে না, ওকে একবার অ্যাটলিস্ট দেখতে দিন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ম্যাডাম, ম্যাডাম কোথায় গেল বলতো? কোথায় গেল ম্যাডাম? তোর জন্য মিথ্যা কথা বলা কমা। চল চল চল, ঠিক আছে চল। মিলি ম্যাডাম আমাদের এভাবে রেখে বোকা বানিয়ে চলে গেলেন। বোকা? কাকে? তোকে? তুই তো বোকাই। তুমি অর্জুন নামে কাউকে চেনো এখানে? কোথায় থাকে একটু বলতে পারবে? আরে বাস, এই সুন্দর দিদিটা অর্জুন দাদাকে কেন খুঁজছে? কেসটা কেমন অন্য গন্ধ পাচ্ছি। अर्जुन दादा को पाना मुश्किल ही नहीं नामुमकिन है। नामुमकिन? তাহলে অর্জুনের দেখা পাবো না আমি? আরে
এটা সেই লোকটা না যে সেদিকে ট্যাক্সিওয়ালার সাথে একদম মারপিট করে আমাকে বাঁচালো? হ্যালো, শুনছেন? দাঁড়ান না, শুনুন না। আরে শুনুন 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 না। সেই পুলিশটা না যে সেদিনকে আমাকে ট্যাক্সিওয়ালার সাথে একদম মারপিট করে আমাকে বাঁচালেন? দেখলেন তো আজকে আপনি আবার আমাকে বাঁচালেন, এই নিয়ে দুবার হলো। দেখে হাঁটবেন তো। শুনুন 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 আসলে আমি আপনাকে দেখে এত এক্সাইটেড হয়ে গেছি না, নিচে যে কলার খোসা পড়ে আছে সেটা আমি দেখিনি। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। সেদিন আপনাকে আমি বলতেই পারলাম না, আমি বলতে যাচ্ছিলাম কিন্তু তখন দেখলাম আপনি অলরেডি বাইক নিয়ে চলে গেছেন। এই আপনি ক্যারাটে জানেন তাই না? কি জোর আপনার হাতে! আপনার হাত কেটে গেছিল না? দেখি 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 আপনার হাতটা দেখি। না না, হাতটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যাক বাবা, ভালো হয়েছে তাহলে। আরে আর বলবেন না, সেদিন আপনার হাতে ব্যান্ডেজ করবো বলে আমি জামাটা ছিঁড়লাম, তারপরে আমার ফিয়ান্সে আমাকে যা বকা বকলো। ওকে চেনেন তো? হি ইজ ভেরি ফেমাস সোশ্যাল ইনফ্লুয়েন্সার রাহুল রায় বর্মন। আর ওকে চিনলে তো আমাকে চিনবেনি। হাড়ে হাড়ে চিনি তোমার ওই রাহুলকে। কি বললেন? বুঝতে পারলাম না ঠিক। আচ্ছা যাকে বলছি, আপনাকে এখানে দেখে মানে আপনার সাথে দেখা হয় না খুবই ভালো হলো। বলছি আর একটা হেল্প করতে পারবেন আমাকে? একজনের সাথে দেখা করিয়ে দিতে পারবেন? ভেরি ইম্পর্টেন্ট। কার সাথে? অর্জুন। কখন থেকে খুঁজছি আমি তাকে, পাচ্ছি না কোথাও। আর আমি অনেকে জিজ্ঞেস করলাম, কেউ কিচ্ছু বলছে না। আর বলবেন না, ওই বদমাইশটা না আমার রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি যে অর্জুনকে খুঁজছেন, চেনেন ওকে? দেখেছেন আগে? না না, দেখিনি তো, কিন্তু দেখলে আমি ঠিক চিনে ফেলবো। কিভাবে? আরে ক্রিমিনাল তো, ক্রিমিনালকে দেখলে আমি চিনতে পারবো না? আপনি খালি চোখে দেখে বলে দিতে পারেন কে ক্রিমিনাল? দারুণ তো, অদ্ভুত প্রতিভা। এই পুলিশের গোয়েন্দারা তো আপনাকে দেখলে লুফে নেবে। তাই না? দেখেছেন, এটা আপনিও বুঝতে পেরেছেন। শুধু রাহুলই বলে যে আমি নাকি কিছু পারি। আসলে কি বলুন তো, ক্রিমিনালদেরকে সবার মতো দেখতে হয় নাকি? ওরা একটু অন্যরকম হয়। কিরকম? বড় বড় লাল লাল চোখ, মুলোর মতন দাঁত আর ওই কুলোর মতন কান। দূর, আমি কি সেই কথা বলেছি নাকি? না না, আমি বলছি লোকজন তো বলে ও আরো ভয়ঙ্কর দেখতে, একেবারে দৈত্যর মতো, মনস্টার। চোখ থেকে নাকি আগুন ঠিকরে বেরোয়। দূর, তাই আবার হয় নাকি? হয় হয়, এই জন্য তো রাত্রিবেলা ছাড়াও নিজের গুহা থেকে বেরোয় না। হ্যাঁ, গুহা? গুহাতে থাকে? তার মানে বাড়িতে থাকে না? কিন্তু গুহা তো পাহাড়ে। কলকাতায় পাহাড় আছে? জানি না কোথায় কি আছে, আমরা তো রাত্রিবেলা বাড়ি থেকে বেরোই না, তখন ওই অর্জুন বেরোয়। না, আপনি বললে আপনাকে ওর গুহার সামনে গিয়ে দাঁড় করিয়ে দিতে পারি, তারপরে আপনার রেসপন্সিবিলিটি, আপনি বুঝে নেবেন কি করবেন। অর্জুনের সাথে দেখা করাটা ভালো আইডিয়া বলে মনে হচ্ছে না। কিন্তু রাহুলকে তো আমি বললাম যে প্রবলেম সলভ না করে আমার এই পচা মুখ আমি ওকে কিছুতেই দেখাবো না। বলছি, আপনি সত্যি জানেন যে অর্জুন ওরকমই? হ্যাঁ, দেখছেন না, কেউ মুখ খুলছে না, কেউ কিছু বলছে না। ভয় ভয়। আপনি চলুন না, আপনাকে সামনেটা অবধি আমি। না থাক, এই সকাল থেকে এসছেন, একবার দেখা। আমি না বললাম তো, থাক না। ওই অর্জুন না আমার আর রাহুলের বিয়েটা ভেস্তে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ও যে কিসের এত শত্রুতা আমি বুঝি না।
হয়তো বিয়েটা ভেস্তে দেওয়ার লক্ষ্য না, হয়তো রাহুলের সাথে শত্রুতার মূল কারণ আরো অনেক গভীর। কি বললেন? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলছি যে পরের দিন যেদিন আসবো মানে আপনার নাম্বারটা পেলে একটু ভালো হতো, তাহলে আমি বলুন। 9-420-420 9-400। আপনি তো আর 420 বুঝবেন না, লিখুন 9-420-420। ওই তো ম্যাডাম। থ্যাংক ইউ। আরে এই তো, আপনি গাড়ি থেকে কখন নেমে গেলেন? কখন ধরে খুঁজছি আপনাকে। আরে দাঁড়াও তো, আর শুনুন না, বলছি আপনার নামটা কি বলে সেভ করব? ডন। अर्जुन दादा को पाना मुश्किल नहीं, नामुमकिन है। अर्जुन, डॉन को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই প্রথম ব্যানার্জি টেক্সটাইল জয়ের হাত ধরে অস্ট্রেলিয়ান মার্কেট ধরতে পেরেছে। কি শুনছি জয়দা, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ দিদি। তার মানে তুমি চাইলে সবকিছু পারো, অলরাউন্ডার। কি বাবা? একদম ঠিক কথা, ভেরি ওয়েল ডান জয়। তবে শুধু জয়কে একা কংগ্রাচুলেট করলে তো চলবে না, জয়কে যে ট্রেনিং দিয়ে এই জায়গায় নিয়ে এসেছে সোমরাজ ব্যানার্জিকেও কংগ্রাচুলেট করো। ওয়েল ডান ব্রাদার, ওয়েল ডান। আমি সব শুনেছি, ডিলটা খুব ভালো হয়েছে, কিন্তু শুধুমাত্র ডিল ক্র্যাক করলেই তো হবে না, আমাদের লিয়াজও মেনটেন করে প্রোডাকশন পর্যন্ত আমরা যেন ভালো করে ডেলিভারি দিতে পারি সেটা মাথায় রাখতে হবে। সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোডাকশন টিমের সঙ্গে ইমিডিয়েট মিটিং রাখতে হবে, প্রয়োজন হলে কালকেই করতে হবে, বুঝলি? তুমি সব বুঝে নাও কেমন দাদা ভাইয়ের কাছে, মানে দাদা ভাই তোমাকে যেভাবে বলছে, যেগুলো বলছে সব কিন্তু তুমি অক্ষরে অক্ষরে পালন করো, কেমন? দেখো জয়, একটা কথা মনে রেখো, তুমি যতই খাটাখাটনি করো না কেন, দাদা ভাই কিন্তু অফিসের বস। আর তুমি দাদা ভাইয়ের আন্ডারে কাজ করো। এই তো আমার ডোজে কাজ হয়েছে, মুখ্যম কাজ হয়েছে। ওয়েল ডান দোয়েল, ওয়েল ডান। এটা কি বলছো হঠাৎ তুমি? মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে নাকি? কেন? আমি কি ভুল কিছু বললাম? মানে দাদা ভাই বস নয়? হ্যাঁ বস, কিন্তু তাই বলে সোমরাজ বাবু জয়দাকে নিজের অধস্তন ভাবেন সেটা মনে হলো কেন তোর? সব ভুলভাল কথা বলছিস কেন দিন? তোর এত গায়ে লাগছে কেন বলতো দিদির? আর ভুলভাল মানে আমি মানে সত্যি বুঝতে পারলাম না। মানে তুই দুদিন চাকরি করে এসেছিস বলে সবটা বুঝে গেছিস, তাই না দিদির? কি শুরু করলে তোমরা? কি হচ্ছেটা কি? দেখ দিদি, তুই আমাকে যা খুশি বল, ইনফ্যাক্ট আজকাল তো ভুল ঠিক কিছু না ভেবে যা মনে চায় বলে দিস তুই, কিন্তু দয়া করে সোমরাজবাবুকে সেই ব্যবসাটা সোমরাজবাবু এতদিন তিলে তিলে গড়ে তুলেছে সেই ব্যবসা নিয়ে কিছু বলিস না, আর ওদের দুই ভাইয়ের সম্পর্ক নিয়েও প্লিজ কিছু বলিস না। বাবা, তুই দাদা ভাইয়ের উকিল বুঝি? দাদা ভাইয়ের হয়ে তুই সালিশি করছিস? দিদি চিৎকার করছিস কেন দিদির? তুই তো দাদা ভাইকে বিয়েই করতে চাসনি।
দুদিন আগে অবধি তুই দাদা ভাইয়ের দিকে তাকাতেও পর্যন্ত পারতিস না, দাদা ভাইকে সহ্য করতে পারতিস না। বউ ভাতের দিন মনে আছে তোর? বউ ভাতের দিন তুই বাবা মাকে বলেছিলি যে বাবা মায়ের সাথে তুই ঘাটালে ফিরে যাবি, তাহলে আজকে হঠাৎ করে কি হলো? আমি সত্যি বুঝতে পারছি না, আমাকে প্লিজ একটু বুঝিয়ে দে। তুই কোন কথার মধ্যে কোন কথা টানছিস দিদি? প্লিজ এটা বন্ধ করি আমরা, প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জয়দা যখন অফিসে যেত না তখন না হয় দিদির মাথায় অনেক কিছু চলতো, কিন্তু এখন হঠাৎ করে এরকম সব কথা কেন বলছে, এরকম বিহেভ কেন করছে, কেন কেন? আমি কি একবার দিদির সাথে গিয়ে কথা বলবো? আচ্ছা দিদি, তোমার কি মনে হয় যে জয়ও এই কথাগুলো বিশ্বাস করে? কি জয় কি বিশ্বাস করে যে আমি ওর বস, ও আমার অধস্তন কর্মচারী? আপনি হঠাৎ করে এইসব কথা বলছেন কেন? জয়দা আপনাকে খুব ভালোভাবে চিনে এবং জানে, জয়দা আপনাকে খুব ভালোবাসে। জয়দা এই কথা ভাবতেও পারে না স্বপ্নেও। দাদা ভাই বলতে অজ্ঞান। কিন্তু দিদিরা, আমি কি জয়কে ভালো করে চিনি? আমি কি বুঝতে পারছি ওর মনের ভেতর কি চলছে? হ্যাঁ, এই তুমি বলো, এই দোয়েল যে তোমাকে এই কথাগুলো বললো, এই যে ব্যবহারটা করলো তোমার সঙ্গে, তুমি কখনো এক্সপেক্ট করেছিলে? সেই জন্যই বলছি, এইগুলো কি শুধু দোয়েলেরই কথা নাকি জয়ের? বিশ্বাস করো, আমি কোনোদিন ওকে আমার অফিসের কর্মচারী ভাবিনি, আমার অধস্তন কর্মচারী কোনোদিন ভাবিনি। আমি কেন ভাববো এই সমস্ত? আরে ও তো আমার ভাই, আমার প্রাণ। কেন এইসব কথা ভাবছেন সোমরাজ বাবু? আপনার জীবনের ওপর দিয়ে অলরেডি অনেক ঝড় চলে গেছে, আর ঝড় টেনে আনবেন না প্লিজ। এইসব কথা ভাববেন না। আচ্ছা আপনি এক কাজ করুন তো, আপনি চুপচাপ বসুন, আমি আপনার মাথায় তেল মালিশ করে দিচ্ছি, এইসব চিন্তা সব দূর হয়ে যাবে। কেমন? আপনি আটকাবেন না আমাকে, আমি একেবারে ওস্তাদ এই বিষয়ে। বসুন। দিদি শোনো, কি দরকার এই? আমি কোনো কথা শুনবো না। উঠে বসুন। আমি মালিশ করে দিচ্ছি। চুপ একদম, শুধু রিল্যাক্স করবেন আজকে আপনি। চুপ করে বসুন। এতে খুব আরাম হয় জানেন, আমরা বোনেরাও করতাম, একে অপরের মাথায় তেল মাখিয়ে দিতাম। দেখি রবিবার তো ঘাটাল যাব, যদি দিদির সাথে মিটমাট করে নেওয়া যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা কেউ চয়নকেও দেখেছো? আমি তখন থেকে খুঁজে যাচ্ছি। ও বাবা, তাহলে তো মিলেই গেল। তার মানে পর্ণাও ওদের সঙ্গেই আছে, ওরা তিনজনে মিলে একসঙ্গে শাঁট করে কোথাও গেছে। বাবুর বাবা, ও বাবুর বাবা, তাড়াতাড়ি তুমি নেমে এসো, দেখো পর্ণা চনু আর মাকে নিয়ে কোথাটা পালিয়ে গেছে। মেজো বৌদি, আবল তাবল কথা বলো না তো। এই সুজন, পর্ণাকে ফোন কর একটা। বৌদি ভাইকে ফোন করে কোনো লাভ নেই। বৌদি ভাই ঠাম্মি আর ছোটদাকে নিয়ে রুচিরাদির বাড়িতে গেছে।
দিদি ভাই, ওরা দুজন এত কি কথা বলছে বলতো? অনেকক্ষণ তো হয়ে গেল। ঠাম্মি, ওদেরকে একটু কথা বলার সময় দাও। ওদের কথা বলাটা সব থেকে বেশি জরুরি। সেটা তো বুঝলাম, কিন্তু বাড়িতে এতক্ষণে কুরুক্ষেত্র শুরু হয়ে গেছে। আমাদের তিনজনকে না দেখে কি যে করছে কে জানে। রুচিরাদের বাড়িতে গেছে, এত কাণ্ডের পরে গেছে, তাও আবার চনুকে নিয়ে। কি করবে বলো মা? আমরা যা যা করেছি তারপর কাউকে তো ক্ষমা চাইতে যেতেই হতো, তাই না? ফিরুক আজকে চনু, ওর পিঠের চামড়া তুলে ওর ক্ষমা চাই বের করে দেবো আজকে। এই নে, তুই আমাকে আগে বলিসনি কেন এই কথাটা? তাহলে তো এই অঘটনটা ঘটতে দিতাম না। আমি চাইনি তাই। আমি মনে প্রাণে চেয়েছিলাম যাতে বৌদি ভাই আর ছোটদা ওদের বাড়িতে গিয়ে ওদের পা ধরে ক্ষমা চাক। আমি আর সহ্য করতে পারছি না। এই মেয়ে, সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। আমিও তোকে সহ্য করতে পারছি না। বারণ করেছি ওই মেয়ের সাথে মিশবি না, বারণ করেছি আমি তোকে। তুই আমার কথা শুনিস না কেন? দিন একটা অসভ্য বেহায়া অমানুষ তৈরি হচ্ছে একটা। ছাড়ো ওকে। অমানুষ ও নয়, অমানুষ তুমি। এত বড় মেয়ের গায়ে কেউ হাত দেয়? তোমার সবাইকে মাথা খারাপ হয়ে গেছে নাকি? ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা, আমাকে ছেড়ে দাও। তোমাদের এই বাড়িতে জং ধরা নিয়মের মধ্যে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। মা, থামলে কেন? তুমি থামলে কেন? মারো, মারো, আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। এই বাড়িতে কেউ কোনোদিন নিজের মতো বাঁচতে পারবে না, কেউ না। বর্ষা, শান্ত হও, শান্ত হও মা, শান্ত হও, শান্ত হও। সোনুর অবস্থাটা বুঝতে পারছো মেজ কাকি? রুচিরার সঙ্গে ওইভাবে দরজা বন্ধ করে হাতে নাতে ধরা পড়লো, তারপরে এতটুকু লাজ লজ্জা আছে সেই বাবাকে অপমান করতে, আবার বৌদি ভাইয়ের লেজ ধরে লেলা করতে করতে চলে গেল। আর তাছাড়া ঠাম্মি বা কি? হ্যাঁ, সব কিছুতে পর্ণাকে ইন্ধন না জোগালে চলে না। যা ভেবেছিলাম ঠিক তাই। এখানে সভা করে সব বসে আছে মানে আরেকটা অশান্তি হতে চলেছে। স্বয়ং, তুমি কিন্তু কোনো কথার উত্তর দেবে না, চুপ করে নিজের ঘরে চলে যাও। দাঁড়াও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার জন্য ছেলে এতবার বেড়েছে, আমি আজকে বেড়েই বেরোবো। আপনি আজকে জেঠির গায়ে হাত তুললেন? তোমার সমস্ত লেজুরদের আমি সর্বনাশ করে ছেড়ে দেবো। তাহলে আমিও আজকে একটা সর্বনাশ করব। আমি আজকে পুলিশ ডাকবো। বলছি পর্ণা, তোমার কি পাপ পুণ্যের কোনো ভয় নেই? ছেলেটাকে কোথায় তুমি পাপের হাত থেকে বাঁচাবে তা না, তুমি দাদাকে অপমান করতে রুচিরার বাড়িতে নিয়ে চলে গেলে ওকে। হ্যাঁ, পাপের হাত থেকে বাঁচাতেই পর্ণা ওখানে গিয়েছিল মেজু বৌমা। একটা ভদ্র পরিবারকে বাড়িতে ডেকে নিয়ে এসে অমন অকথ্য ভাষায় অপমান করে যে পাপ তোমরা করেছো সেটা কমাতেই ক্ষমা চাইতে গিয়েছিল দিদিভাই। তুই ক্ষমা চেয়েছিস, আর তো কোনো উপায় রাখুনি বাবা। আচ্ছা বড়দা, অনেক রাত হয়েছে, এসব নাটক আর বন্ধ করো। সকাল থেকে ঢের হয়েছে। নাটক না, নাটক তো এখনো শুরুই হয়নি, এইবার শুরু হবে। বড় খোকা, আরে চুরি লেগে যাবে। ছেড়ে দে, ছেড়ে
দে। বাবার মাথা নিচু করতেছি। এই ছড়া, সরে যাও, ছাড়ো আমাকে। চিটু, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে চিটু। আরে লেগে যাবে তো। এই ওঠো, ওঠো, ওঠো। এই! তোমার জন্য ছেলে এতবার বেড়েছে। জেনে রাখো, আমার মাথায় রক্ত চড়ে গেছে। আমি আজকে বেড়েই বেরোবো। তোমার এত সাহস হয় কি করে? আপনি সাহসের এখন অবধি কিছু দেখেননি, এখন দেখবেন। সৃজন, তোর বউয়ের জন্য আজকে যা কেলেঙ্কারি হয়েছে তার জন্য আমি কাউকে ছাড়বো না। আমিও আপনাকে ছাড়বো না। আপনি আজকে জেঠির গায়ে হাত তুললেন। বেশ করেছি, তোমার সমস্ত লেজুরদের আমি সর্বনাশ করে ছেড়ে দেবো। তাহলে আমিও আজকে একটা সর্বনাশ করব। আমি আজকে পুলিশ ডাকবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রুদ্রকে কি খবর দেয়া হয়েছে শানু? আমি তো বলেছিলাম ওর সঙ্গে আজই কথা বলবো। জেঠুমনি, রুদ্র আসছে, ঈশিতা গেছে রুদ্রর অফিসে, চলে আসবে এখনই। জেঠুমনি, আমি একটা কথা বলছি, পুরো রাগটা প্লিজ রুদ্রর ওপর ফলিও না। এই শোন রোহিত, পুলিশের ওপর মহলে আমার কথা হয়েছে। তারা আমায় জানিয়েছে যে একটা মেয়ে পাচারের চক্র বেশ কিছুদিন ধরে এই এলাকায় কাজ করছে। তারা গোপনে মেয়েদেরকে মাছের ট্রলারে করে দূরে পাঠিয়ে দিচ্ছে। আর এই ঘটনা এখানে ঘটছে, ক্ষমতাসীন দল সেটা জানে না, এটা কেউ বিশ্বাস করবে? দাদা, বিরোধী দল যদি কোনো ইস্যু করতে চায় এটা নিয়ে, তাহলে আমাদের কার কি করার আছে বলো তো? আর রুদ্র কি করে আগে থেকে কাজ করবে? এই কথাটা আমি কাল সারা রাত ধরে তোমার দাদাকে বলেছি শানু, কিন্তু উনি সে কথা কানে তোলেননি। জেঠুমনি, বলছি রুদ্রদা চলে এসছে। আসলে নবাবগঞ্জের পাশে কালকাপুর আছে না, ওখানে না আগুন লেগে। তুমি তোমার কাজ করে দিয়েছো ঈশিতা, ধন্যবাদ। রুদ্র, তুমি সব শুনেছো তো? বিরোধী পক্ষ থেকে ইতিমধ্যে আমার কাছে ফোন এসে গেছে। এই নেগলিজেন্স চাপা দেবে কি করে? হ্যাঁ বলো, চাপা দেবে কি করে? এটা তো আমাদের তরফ থেকে দায়িত্ব জ্ঞানহীনতা, কর্তব্য অবহেলা, তাই না? না মাস্টারমশাই, অবহেলা নয় মাস্টারমশাই। আসলে এই এই মেয়ে পাচার চক্রের লোকজন খুবই অদ্ভুত, খুবই শেয়ানা আর কি। মানে এতদিন আমাদের নাকের তলা দিয়ে এত কিছু করে গেল, আমরা তো কেউ টেরও পেলাম না। রুদ্ররূপ, নার্ভটাকে স্টেডি করো, এরকম তুতলে যাচ্ছ কেন? রিল্যাক্স। জেঠুমনি, রুদ্র এই সিচুয়েশনটা হ্যান্ডেল করার কোনো একটা উপায় নিশ্চয়ই বের করবে। কি উপায় বার করবে রোহিত? মিডিয়া, দলের ওপর মহল, বিরোধী পক্ষ সকলকে এবার ছেঁকে ধরবে। দেখ, সকলে ওকে চেনে আমার জামাই আর আমার শিষ্য বলে। আমি জানি মাস্টারমশাই, আমি জানি, আমি অস্বীকারও করছি না সেই কথা। আমাকে দু একটা দিন সময় দিন, আমি পুরো বিষয়টা সামলে নেব। আমি তলায় তলায় পুরোটা করে দেবো, কোনো অসুবিধা হবে না। কোনো খবর লিক করবে না। শুধু আমার একটাই রিকোয়েস্ট, বাড়িতে যেন কেউ মিডিয়ার সামনে মুখ না খোলেন। কোনো অসুবিধা হবে না, আমি আপনাকে কথা দিচ্ছি, একজনও রেহাই পাবে না, আমি সবাইকে শাস্তি দেবো। বেশ, তুমি বলছো যখন, তখন আমি মুখ বন্ধ রাখছি আপাতত ভাবে। কিন্তু এর নৈতিক দায় আমি অস্বীকার করতে পারি না। সুপার স্টোরের কর্মচারী জ্যোতি, আমাদের ঘরের লক্ষ্মী ফুলকি, এটা কি ভয়ানক বিপদে পড়েছিল ভাবতে পারছো? আমাদের অঞ্চলের মেয়েদের তার মানে কোনো নিরাপত্তা নেই।
ছি 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 ছি, লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে। দেখো তুমি কি করতে পারো। আমরা এই এত বড় ঘটনাটা চেপে যাব, যেখানে খবরের কাগজে টিভিতে এই কথাটা আরো বেশি করে বলা উচিত, যাতে মেয়েরা সতর্ক থাকে। কিন্তু এইদিকে তো জামাইবাবু বলছে মুখ বন্ধ রাখতে। এটা কি সমর্থন করা যায়? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে 2-1 দিন সময় দিন, আমি পুরো বিষয়টা সামনে নেব। আমি তলায় তলায় পুরোটা করে দেবো। শুধু আমার একটাই রিকোয়েস্ট, বাড়িতে যেন কেউ মিডিয়ার সামনে মুখ না খোলেন। এখন একবার বলবো জেঠুমণিকে এই আংটিটার ব্যাপারে, যে এটা আমি গুদম করে খুঁজে পেয়েছিলাম। এটা নিশ্চয়ই পাচার করার লোকজনের মধ্যে কারোর হবে। কিন্তু এখন জেঠুমণিকে বললে জেঠুমণি উত্তেজিত হয়ে পড়বে। বরং রাগটা কমুক, তারপর বলবো। জ্যোতি দিদি তো একবারও ফোন করলো না আমাকে। যে নাম্বারে আপনি যোগাযোগ করতে চান সেটি এখন সুইচ অফ আছে। আশ্চর্য তো, ফোনটা বন্ধ। কাল থেকে ফোনটা একবারও চালু করেনি। বাড়িতে কি কোনো গন্ডগোল হলো? জামাইবাবু বলল পুরো ঘটনাটা চাপা দিয়ে দেবে, কেউ যেন মুখ না খোলে। কিন্তু এটা কি ঠিক বলো দিদি? এত বড় অপরাধটা চাপা দেয়া যায়? ফুলকি, এত বড় বড় কথা না আমি বুঝি না। তবে এবারের অনেকেই তো রাজনীতির সাথে যুক্ত। আমি দেখেছি ওরা না সরাসরি সত্যি কথা বলতে পারে না, অনেক সময় নানা রকম ভাবে বলতে হয়। যদিও বাবা এটা কখনোই মানতেন না, এ নিয়ে রুদ্রদা আর তথার সাথে তর্কাতর্কি হতো। যদিও ভাই সবসময় বাবার পক্ষেই থাকতো। যাই হোক বাবা, আমি তোমার টিফিনটা রেডি করি, তুমি নিয়ে যাও। দাঁড়াও, আমাকে 2-1 দিন সময় দিন, আমি পুরো বিষয়টা সামনে নেব। মনটা কেন ছটপট করছে বুঝতে পারছি না। বারবার মনে হচ্ছে এই পুরো অপরাধটা চাপা পড়ে যাবে। এর পেছনে কারা আছে সেটা কোনোদিন সামনে আসবেই না। যেই গুন্ডাগুলো ছিল তারা তো নিশ্চয়ই কারোর ইশারাতে কাজ করে। ফুলকি দাসের মোটা বুদ্ধিতে অন্তত সেটাই বলছে। তাহলে তো আমাদের আগে ওই পেছনের লোকটাকে খুঁজে বের করতে হবে। পুরো অপরাধের কথাটা যদি চাপা দিয়ে দেওয়া হয় তাহলে তো এসব নিয়ে কেউ আর মাথায় ঘামাবে না। ফুলকি দাসের মোটা মাথায় যেটা ঢুকছে সেটা জামাইবাবু বুঝতে পারছে না। অদ্ভুত তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পাখি, পাখি কি হয়েছে? তুমি আমাকে অমন করে দেখছিলে যে? ও, তুমি আমাকে এখনো সন্দেহ করো, তাই না? তুমি এখনো ভাবছো যে আমি হয়তো মানে মিকি। তুমি ঘুমোচ্ছিলে, আমি তোমাকে দেখছিলাম কুশবাবু। জানো তো কুশবাবু, তুমি যেমন ভাবে ঘুমাও না, মিকিও ঠিক
তেমন ভাবেই ঘুমায়, তেমন ভাবেই ঘুমায়। না মানে পাখি, পাখি মালবিকা, ওনারা কারা? তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। থ্যাংক গড তুমি চলে এলে। আজকে বাড়ির সবার সামনে ওর ডিএনএ টেস্ট করাবো। ওনারা প্যাথোলজির লোক, ওনারাই টেস্টটা করাবে, আর সেখান থেকেই প্রমাণ হয়ে যাবে যে মিকি আমার আর রকিরই সন্তান। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বাড়ির বড়দেরকেও ডাকো। আর কাউকে ডাকতে হবে না গো, আমরা এসে গেছি যাত্রা থিয়েটার দেখতে। কি যে হচ্ছে শিলবাড়িতে, ছি 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 ছি। সত্যি রাঙাবো, এসব কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। মালবিকা আর ওর বাচ্চা যে বাড়িতে থাকার কি দরকার আমি তো বুঝতে পারছি না। ওদেরকে যেতে বলো না, আর এনাদেরকেও না, কেউ কোথাও যাবে না। টেস্টটা করা হোক, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে মিকি আমার সন্তান নয়। 50 টাকার বাজি, রিপোর্ট নেগেটিভ আসবে। আমি তোর সাথে 100 টাকার বাজি করছি, রিপোর্ট পজিটিভই আসবে। ওই ছেলে রাঙা ঠাকুর পরি ছেলে থেকে নিস। বাবা, তাহলে তো নাটক জমে যাবে গো। আমি তো জানি এই পরীক্ষাটা করলে জানা যাবে কুশবাবু মিকির বাবা নন, কিন্তু মালবিকা কেন এত জোর দিয়ে পরীক্ষাটা করাতে চাইছে? বলে মহেশ্বর, আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি আমার একা রেখে চলে এলে কেন গো? তুমি আবার উঠে আসতে গেলে কেন মিকি? ও মা, গাটা তো এখনো হালকা হালকা গরম আছে গো। আমাকে ইঞ্জেকশনে খুব ভয় করে, দিও না দিও না। মালবিকা, তুমি আজকে ওকে ছেড়ে দাও। ওর শরীরটা তো ভালো নেই, আর দরকার নেই ওর গা থেকে ওই সুচ টুচ ফুটিয়ে রক্ত বার করার। এইটুকু কষ্ট সহ্য করে নিলে পিতৃ পরিচয় না থাকার যে কষ্টটা, সেটা থেকেও অনেকটা রিলিফ পাবে, তাই না? ঠিক আছে, আমি 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 সব মেনে নিচ্ছি, তুমি যা বলছো সব মেনে নিচ্ছি, কিন্তু আজকের দিনটা ওকে ছেড়ে দাও। ইম্পসিবল। টেস্ট আজকেই করানো হবে। এই জন্যই আমার বারবার সংশয় হয়, জানো তো, যে আদৌ তুমি ওর নিজের মা কিনা। নিজের মা হলে তুমি তুমি অসুস্থ বাচ্চাটার সঙ্গে এরকম করতে পারতে না। আমি ওর মা না হলে ডিএনএ টেস্টটাও করাতাম না, কারণ রিপোর্ট নেগেটিভ এলে সব থেকে বড় ক্ষতিটা আমার হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাদের যা করার প্লিজ একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ, বাচ্চার যদি ব্লাড দিতে অসুবিধা হয় সেক্ষেত্রে অন্য উপায় আছে আমাদের কাছে। ওর চুল কেটে স্যাম্পল দিলে তাতেও হবে। বাহ, গ্রেট, তাহলে তো খুবই ভালো। পাখি, মাথার চুল কাটলে অবশ্যই আমার ছেলের ব্যথা লাগবে না, এটাতে কোনো আপত্তি নেই তো তোমার? এসো। রকি, এবার তুমি এসো। হ্যাঁ কুশবাবু, তুমি সত্যিই চাও পরীক্ষাটা করাতে? পাখি, মালবিকার থেকে বেশি আমি টেস্টটা করাতে চাই। নিজেকে প্রমাণ করাতেই হবে এটা, তাই আমি টেস্টটা করতে চাই। রিপোর্টটা কবে পাওয়া যাবে? 2-1 দিন সময় লাগবে। রিপোর্ট চলে এলে আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে। চলো ম্যাডাম, তাহলে আমরা আসছি এখন। হ্যাঁ, থ্যাংক ইউ। মালবিকা কিসের জোরে এই পরীক্ষাটা করালো? এর পিছনেও কি মালবিকার কোনো চাল আছে? হ্যালো, আমার 1 লাখ টাকা কিন্তু পেলাম না বৌদি। সমরদা ফোন 2 দিন ধরে বন্ধ, তাই বাধ্য হয়ে আপনাকে ফোন করলাম। আজ আমায় কোর্টে তুলছে, যদি আমার শাস্তি হয়
আমি কিন্তু সবাইকে ফাঁসিয়ে দেবো। কি গো শুনছো? শোনো না, বলছে কেলেঙ্কারি হয়ে গেছে গো। রাহুল আমাকে ফোন করেছিল, রাহুল ফোন করেছিল। তোমাকে না পেয়ে রাহুল আমাকে ফোন করে বলল রাহুলের মুখ বন্ধ করার জন্য 1,00,000 টাকা লাগবে। কি 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 করবি এবার সোনাদা? বাবা শুনে ফেললো নাকি? বলছি বেলার গয়নাগুলো ফেরত দেওয়ার কথা ছিল তোমাদের 1 সপ্তাহের মধ্যে, মনে আছে নিশ্চয়ই? সেই সময় উত্তীর্ণ। এবার তোমাদের ডাকাতি করানো গয়না ফেরত চাই। আচ্ছা বাবা, তোমাকে কতবার বলবো, আর 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 কিভাবে বলবো তোমাকে যে আমরা ডাকাতি করিনি, আমরা জানি না সোনার গয়না কোথায়। একই জেলে পচে মরছি। বিশ্বাস করো, আমি সবসময় দেখি দরজার বাইরে যমদূত দাঁড়িয়ে আছে, আমাকে নিতে এসছে। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে বাবা, বিশ্বাস করো। আমার আর মাথা খারাপ করো না প্লিজ। আমি মরে গেলে আমার বউ বাচ্চাটা না ভেসে যাবে। কি ভেবেছো বলতো তোমরা? আমার কি ভেবেছো? তোমরা এসব অভিনয় করবে আর আমার তোমাদের উপর দয়া হবে? কখনো না। আমি তোমাদের 1 ফোঁটাও বিশ্বাস করি না। কালকের মধ্যে সমস্ত গয়না ফেরত দিতে হবে, না হলে এবার আমি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার ব্যবস্থা করব। তাতে কেউ বাঁচুক কি মরুক আমার কিচ্ছু যায় আসে না। আমি ভালোর ভালো, কিন্তু শয়তানের জোন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হে প্রভু, এই পরিবেশ আর তাপ তো অসহনীয়। আর এখান থেকে বেরোনোর কোনো পথও দেখতে পাচ্ছি না। ধৈর্য ধরো দামোদর, এই সংকট থেকে মুক্ত হওয়ার কোনো না কোনো পথ অবশ্যই আছে। না নন্দরাজ, এবার আমাদের মৃত্যু নিশ্চিত। হে প্রভু, যদি অজান্তে আমি কোনো ভুল করে থাকি বা কাউকে দুঃখ দিয়ে থাকি, তাহলে আমায় ক্ষমা করবেন। আমি আপনার শরণে যাচ্ছি প্রভু। সব আমারই ভুল। আমি আমার কানাইয়ের কথা শুনিনি। যখনই আমরা কানাইয়ের কথা না শুনি, তখনই আমরা কোনো বিপদের সম্মুখীন হই। কেমন মা আমি নন্দরাজ, নিজের কানাইয়ের উপর বিশ্বাস করিনি আমি। সব আমারই ভুল। কানাইকে কখনো আমি বেঁধে রেখেছি, কখনো ওকে মাখন খেতে দিইনি। এই শাস্তি আমার প্রাপ্য ছিল নন্দরাজ। এটাই আমার শাস্তি, এটাই আমার শাস্তি। যশোদা, কানাই আমাদের এখান থেকে মুক্ত করার পথ অবশ্যই খুঁজে বের করবে। আমি জানি নন্দরাজ, আমার কানাই নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে আমাদের রক্ষা করতে। মা, বাবা, জানি না ওই মৎস্য সবাইকে নিয়ে কোথায় লুপ্ত হয়ে গেল। এখানে চারিদিকে তো কোনো ছোট মৎস্য দেখা যাচ্ছে না। মনে হচ্ছে ওই মৎস্যের সন্ধান এমনি ভাবে পাওয়া যাবে না। হে দেবী যমুনা, ওই বিশাল আকার মৎস্যকে খুঁজতে আমায় সাহায্য করুন। ও আমার আত্মীয়দের নিয়ে এই জলে কোথায় লুপ্ত হয়ে গেছে। প্রণাম প্রভু। প্রণাম দেবী যমুনা। দেবী যমুনা, আমাকে তাড়াতাড়ি ওই বিশাল আকারের মৎস্যকে খুঁজে পাওয়ার পথ দেখান। প্রভু, সকল মৎস্যদের আরাধ্য, তাদের পালনকর্তার ক্ষতি কোনো মৎস্য কিভাবে করতে পারে? আপনার মা বাবাকে যে নিয়ে গিয়েছে সে আসলে কোনো মৎস্য নয়, বরং মৎস্যের রূপ ধারণকারী এক অসুর। অসুর? আর সে সম্ভাসুরের ছত্রছায়ায় থাকে। সম্ভাসুর, কোথায় তুমি? সম্ভাসুর, কোথায় লুকিয়ে আছো? সামনে এসো সম্ভাসুর। এ তো কানাইয়ের কণ্ঠস্বর। এ তো সত্যি কানাইয়ের কণ্ঠস্বর। নন্দরাজ, আমি বলেছিলাম না আমার কানাই নিশ্চয়ই আসবে। আমার কানাই নন্দরাজ। আপনারা সবাই মিলে একসাথে কানাইকে ডাকুন। কানাই, কানাই, কানাই আমাদের কানাই আমাদের বাঁচা। কানাই আমাদের সবাইকে বাঁচা। মা, বাবা,
কি করে সম্ভব হতে পারে? গোটা বৃন্দাবন এই ছোট্ট মৎস্যের উদরে কি করে থাকতে পারে? কানাই আমাদের বাঁচা, কানাই আমাদের সবাইকে বাঁচা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।